আজকের গল্প মাটির নিচ থেকে আসা হালকা হাতের ছোঁয়া স্পেশাল এপিসোড 68 আত্মার আর্তনাদ শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে চারপাশ গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। চোখের সামনে শুধু কালো ছায়া আর দূরের কোথাও হালকা বাতাসের আওয়াজ। সেই বাতাসের সঙ্গে মিলেমিশে যেন কারো অদৃশ্য অস্তিত্বের স্পর্শ। হঠাৎ বাতাস কেঁপে উঠল আর সঙ্গে ভেসে এলো এক অচেনা চাপা কান্নার শব্দ, যেন কেউ অবিরাম কষ্টে চিৎকার করছে, কিন্তু কোনো মানুষের ঠোঁট থেকে নয়। আপনি ঘুরে তাকালেন, কিন্তু সামনে কিছুই নেই। চারপাশে শুধুই নিঃশব্দ অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। ঠিক তখনই মনে হলো কেউ বা কিছু আপনাকে অদৃশ্য থেকে ঘিরে ধরেছে। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। হঠাৎ আপনার পায়ের তলায় ধাক্কা খেয়ার মতো অনুভূতি, কিন্তু চারপাশে একেবারেই শান্ত। বাতাস হালকা হলেও মনে হলো কোনো অদৃশ্য হাত আপনার কাঁধে স্পর্শ করল। আপনার মন কেঁপে উঠল। সবার কাছে এটা হয়তো শুধুই কল্পনা, কিন্তু সেই মুহূর্তে আপনার হৃদয় বোঝে এখানে কিছু অদৃশ্য আছে, কিছু যা চোখে দেখা যায় না। প্রতিটি ক্ষণ যেন মনে করিয়ে দিচ্ছে আপনি একা নন। চারপাশের অন্ধকারে এক অজানা উপস্থিতি আপনার সঙ্গে আছে। সেই অনুভূতি এতটাই তীব্র যে আপনি শ্বাস নিতেও ভয় পাচ্ছেন। হঠাৎ মনে পড়ে, যা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। তবে মনে রাখবেন, আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না। এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজস্ব কল্পনায়। তবে সে দিন বা রাতের সময় আপনার নিজের অনুভূতি যতটা বেশি জীবন্ত, ভয়ও ততটাই বাস্তব। আপনি হয়তো ভাবছেন এগুলো শুধু গল্প, কিন্তু মনে রাখবেন, ভয় সবসময় চোখে দেখা যায় না। কারণ কখনো কখনো অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বরই হল আত্মার আর্তনাদ। আজকের গল্প মাটির নিচ থেকে আসা হালকা হাতের ছোঁয়া স্পেশাল এপিসোড 68 আপনাকে শেষ পর্যন্ত অস্বস্তি, উৎকণ্ঠা এবং প্রশ্নের মধ্যে রাখবে। গল্পের প্রতিটি মুহূর্তে মনে হবে আপনার চারপাশের ছায়াগুলো শুধু ছায়া নয়, হয়তো কিছু আরও ভয়ঙ্কর। কখনো কখনো মনে হবে বাতাসে হঠাৎ যে কাঁপন, তা শুধু বাতাস নয়, কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি। তাই বন্ধুরা, যদি আপনি সত্যি এই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার সাথেও কখনো কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, তবে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আমরা চাই আপনার গল্পগুলো আমাদের দর্শকদের সঙ্গে ভাগ হোক। এবং হ্যাঁ, প্রতিদিন রাত 8টায় আমাদের স্পেশাল এপিসোড আসে, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড, যা আরও ভয়ঙ্কর এবং বাস্তবসম্মত। শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প মাটির নিচ থেকে আসা হালকা হাতের ছোঁয়া স্পেশাল এপিসোড 68। মনে রাখবেন, আপনি হয়তো গল্পটি শুনছেন, কিন্তু সেই গল্পের অন্ধকার অংশ আপনার চারপাশে ঘুরছে, হালকা বাতাসে, অদৃশ্য স্পর্শে বা নিঃশ্বাসের শব্দে। ভয় এখানে আপনার কল্পনায় নয়, বরং আপনার অনুভূতিতে। এটাই হলো আত্মার আর্তনাদ। আমাদের গ্রামে একটা পুরনো কুয়া ছিল। বসে যাওয়া, ফাটল ধরা, অনেক বছর ধরে ব্যবহার বন্ধ। ছোটবেলায় সেখানে যেতে বারণ করা হতো সব সময়। বড়রা বলতো, ওটা ভাঙা, বিপজ্জনক, পড়ে যাবি। কিন্তু আমি, অর্ণব, সব সময় জানার কৌতূহলে এগিয়ে যেতাম। আমার বয়স তখন 12, আর বন্ধুরা সবাই আমাকে সবচেয়ে সাহসী বলেই জানত। কিন্তু আমি জানতাম, সাহসের চেয়ে আমার কৌতূহলই বেশি কাজ করত। বছরের সেই সময়টা ছিল শীতের ছুটির শুরু। আমি, রুদ্র আর অপু মিলে একদিন ঠিক করলাম পুরনো কুয়ার কাছে গিয়ে সন্ধ্যের পর মোবাইল ক্যামেরায় ছবি তুলব। গ্রামের শেষে জায়গাটা অনেকটাই ফাঁকা, বাতি তেমন জ্বলে না, আর সে কারণে জায়গাটায় একরকম ভয়ই করত। সন্ধে বেরিয়ে রাত নামছে। আমরা 3 জন হেডলাইট জ্বালিয়ে এগিয়ে চললাম। কুয়ার চারপাশটা ঘাসে ঢাকা। পাশে জ্যাঠাদের পুরনো বাঁশঝাড় আর একটা গাছ, যেটাকে সবাই ডাকে কালা পাকুড় নামে। গাছটার নিচেই কুয়াটা। আমি মোবাইল বার করতেই অপু বলল, দেখ না ভাই,
আমার মোবাইল নেটওয়ার্ক পায় না কেন? আমি পাত্তা না দিয়ে ক্যামেরা অন করলাম। জুম করে কুয়ার মুখটা ধরার চেষ্টা করছি, এমন সময় পেছন থেকে রুদ্র ধাক্কা দিল। আমি সামলে নিলাম, কিন্তু মোবাইলটা প্রায় কুয়ার ধার ঘেঁষে পড়ে গেল। অপু হেসে বলল, ওইখানে নামিস না কিন্তু, কুয়াটা এখন নাকি কাঁদে রে। আমি হাসলাম। আবার ভূতের গল্প শুরু করলি? রুদ্র বলল, না রে, শুনেছিস না, ওখানে এক বুড়ি ছিল, মেয়েটাকে ফেলে দিয়েছিল নিচে, পরে নিজেরাও নিখোঁজ। লোকজন বলে কুয়াটা বেঁচে আছে, রাতে ওটা নিঃশ্বাস নেয় আর নিচ থেকে হাত উঠে আসে ধরার জন্য, তুলে নেওয়ার জন্য। ওর কথায় ছমছমে একটা ভাব তৈরি হলো। তবে আমি পাত্তা না দিয়ে মোবাইলটা তুলতে সামান্য নিচু হলাম। আর তখনই মাটির নিচ থেকে কিছু একটা আমার হাতের আঙুল ছুঁয়ে গেল। একটা ঠান্ডা ছোঁয়া, কিন্তু এমন ঠান্ডা যা হাড়ের মধ্যে ঢুকে যায়। আমি গা ঝাঁকিয়ে সরে এলাম। কে রে? আমি চিৎকার করে উঠলাম। রুদ্র আর অপু হতবাক, তারা কিছু দেখতে পায়নি। আমি উঠে দাঁড়ালাম, হাতে কাঁপুনি। কিছু একটা ছুঁয়েছে আমাকে নিচ থেকে। অপু গম্ভীর হয়ে বলল, আরে ধুর, গাছের শিকড় ছিল বুঝি? কিন্তু আমি জানতাম ওটা কোনো গাছের শিকড় না, ওটা ছিল আঙুল, মানুষের আঙুল। আর ওটার স্পর্শে এমন একটা অনুভূতি হয়েছিল, যেন কেউ অনেক দিন পরে কারোকে ছুঁয়ে নিশ্চিন্ত হচ্ছে। একটা ক্লান্ত, মৃত কিন্তু জীবন্ত স্পর্শ। আমরা সেদিন আর বেশিক্ষণ দাঁড়াইনি, ফিরে এলাম দ্রুত। কিন্তু গল্পটা ওখানে থেমে থাকেনি, ওটা আমার ঘরেও চলে এসেছে। রাতের বেলায় ঘুম ভেঙে দেখতাম বিছানার চাদরের নিচে কিছু একটা নড়ছে। হাত ঝাঁকালে কিছু নেই, কিন্তু আবার চোখ বন্ধ করলেই কানে বাজে একটানা একটা শব্দ, ঠক ঠক, কুয়াতে আয়। একদিন সকালে উঠে দেখি হাতে কাদা, আঙুলে গন্ধ, কিন্তু আমি ঘর ছেড়ে বের হইনি। পরের দিন রাতে আমি অনুভব করলাম কেউ বিছানার নিচ থেকে আমার হাত ধরে আছে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটা। ঘুমের মধ্যে যখন জেগে উঠি, তখনও চোখ পুরো খুলে ওঠেনি। শুধু অনুভব করছিলাম কোনো একটা ঠান্ডা আর্দ্র স্পর্শ আমার ডান হাতের কনিষ্ঠ আঙুল ধরে আছে। শরীর একভাবে অবশ হয়ে গিয়েছিল। না, পুরো অবশ নয়, মাথা চলছিল, চোখ ধীরে ধীরে খুলছিল, কিন্তু হাত, সেটা আর আমার আয়ত্তে ছিল না, যেন কেউ তাকে ধরে রেখেছে, কোমল কিন্তু অনড় এক দখলে। চোখ খুলে দেখি বিছানার চাদর সামান্য উঁচু, আর সেখান থেকেই ওই স্পর্শ। এক টুকরো ছায়ার মতো আকার দেখা যাচ্ছে। আমি এক ঝটকায় হাত সরানোর চেষ্টা করলাম, কিন্তু সে হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে চেপে ধরল। এক মুহূর্তের জন্য আমি গলার মধ্যে ঠান্ডা হাওয়া টের পেলাম, নিঃশ্বাসে মাটির গন্ধ, চেনা নয়, যেন বহুদিন পচে গলে মিশে যাওয়া কাদার গন্ধ। আর সেই সাথে একটা দীর্ঘ দীর্ঘ শ্বাস, নিচ থেকে, আমার ঠিক বুকের তলার দিক থেকে। কে? আমি বলে উঠতেই বিছানা ঝাঁকি দিয়ে উঠল। আমার বিছানা তখন মনে হচ্ছিল যেন কুঁয়োর ওপর রাখা পাতলা একটা কাঠামো। নিচে বিশাল এক গহ্বর, অন্ধকার, নোনা ধারা, আর ভেতরে বসে আছে কেউ, আর সেই কেউ প্রতি রাতে আমার অস্তিত্ব ছুঁয়ে যাচ্ছে। সেই রাতে কোনোভাবে আমি লাফিয়ে বিছানা ছেড়ে বেরিয়ে এলাম। হাতের আঙুল জ্বলছিল, যেন কেউ তার নখ দিয়ে দাগ কেটে গেছে। আলো জ্বালিয়ে দেখি চামড়ায় লাল ফুসে ওঠা দাগ। রক্ত বেরোয়নি, কিন্তু বুঝেছিলাম ওটা মানুষ ছিল না। ঘরের মেঝে দেখে ভয়ে আমার বুক কেঁপে উঠল। মেঝেতে কাদা, ছাপ ফেলা কাদা, আর সেই কাদার উপর 5টা আঙ্গুলের ছাপ। ঠিক যেখানটায় আমি ঘুমিয়েছিলাম, ঠিক তার নিচে। আমি মা বাবাকে ডেকে তুললাম।
তারা প্রথমে ভেবেছিল আমি দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু বিছানার নিচে কাদা দেখে তারাও আতকে উঠল। মা বলল, এই ঠান্ডায় কে মাটি নিয়ে ঘরে ঢুকবে? বাবা বলল, কারা যেন কুয়ো ব্যাপারে কিছু বলছিল, কয়েকদিন আগে ওইখান দিয়ে হাওয়া বেরিয়েছে। হাওয়া? না, সেটা শুধু হাওয়া না। আমি বুঝতে পারছিলাম কুয়োটা খোলা নেই, তবুও সেটা জেগে উঠেছে, আর সেটা আমায় ডাকছে। পরের দিন রুদ্র আমার কাছে এলো, বলল, তোরও কি হয়েছে কিছু? আমি চমকে উঠলাম, মানে? রুদ্র বলল, গতরাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন বিছানার নিচ থেকে আমার পা জড়িয়ে ধরে আছে, ঠান্ডা হাত। তারপর খাট এমনভাবে দুলতে লাগলো যেন ভূমিকম্প হয়েছে, আর কানের ভেতরে কে যেন বলে যাচ্ছিল, আয় আয় কুয়োর কাছে। আমরা তিনজন, আমি, রুদ্র, অপু, তিনজনই সেই দিন কুয়োর কাছে গেছিলাম, এবং এখন তিনজনের ঘরেই কে যেন আসছে প্রতি রাতে। একটি অদৃশ্য ছায়া, একটি মাটির গন্ধ মাখা হাওয়া, আর সেই স্পর্শ একটা মরা হাতের। কিন্তু এই সবের মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর ছিল অপু। সে ফোন ধরছিল না, বাড়ির দরজা খুলছিল না। চতুর্থ দিনের রাতে আমি আর রুদ্র গিয়ে পৌঁছালাম ওর বাড়ি। জানালার কাঁচ দিয়ে দেখি অপু বিছানায় শুয়ে আছে, তবে সেটা যেন নিষ্পন্দ, চোখ খোলা, মুখে এক ধরনের কাঠিন্য, আর ঠোঁটে এক টুকরো মাটি, যেন কেউ ওর মুখ চেপে ধরেছে। আমরা দরজা ভেঙে ঢুকলাম। ওর শরীর ঠান্ডা, কিন্তু জ্যান্ত। ও শুধু ফিসফিস করে বলল, ওরা নিচে বেগেছিল, আমি যাইনি, এবার ওরা আসবে পুরোটা শরীর নিতে। অপু যেদিন এমন বলল, আমাদের তখনও ধারণা ছিল হয়তো এ কেবল কোনো মানসিক চাপ বা আতঙ্কের বিকার। কিন্তু এর পর যা ঘটল তা আমাদের জীবনের বাস্তবতাকেই বদলে দিল। সেই রাতেই রুদ্র হঠাৎ আমাকে ফোন করে জানালো, অপু উধাও। মানে? আমি আতকে উঠেছিলাম। রুদ্র বলল, আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। ওর মা বাবা বলল, অপু দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল। সকালে দরজা ভাঙলে কেউ ছিল না, বিছানায় শুধু কাদা আর একটা পুরনো ছেঁড়া জামা পড়েছিল, আর দরজার নিচ দিয়ে যেন কিছু টেনে বেরিয়ে নিয়ে গেছে ওকে। আমি চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছিলাম সেই দৃশ্য। অপু শুয়ে আছে, আর বিছানার নিচ থেকে ধীরে ধীরে একটা মাটি মাখা হাত উঠছে, কুয়োর অতল থেকে উঠে আসা কারো হাত, যেটা নিঃশব্দে টেনে নিয়ে যাচ্ছে। আমরা অপুকে খুঁজতে বের হলাম। রুদ্রর হাতে ছিল একটা পুরনো মশাল, আর আমি ক্যামেরা হাতে নিলাম, যদি কোনো ছবি তুলতে পারি যা ব্যাখ্যা দিতে পারে। সন্ধ্যের একটু আগে আমরা আবার গেলাম সেই কুয়োর কাছে। আগেরবারের মতোই কুয়োর চারপাশে পাতলা কুয়াশা জমেছিল, কিন্তু আজ একটা বড় পরিবর্তন ছিল। কুয়োর চারপাশের মাটি ভিজে ছিল, যেন সবে কেউ কুয়ো থেকে বেরিয়ে এসেছে। রুদ্র বলল, দেখ ওখানে, এটা কি পায়ের ছাপ? আমি নিচু হয়ে দেখলাম, সত্যি ছাপ ছিল, কিন্তু পায়ের নয়, হাতের ছাপ। 5টা আঙুল কুয়োর গায়ে আঁচড়ের মতো বসে আছে, মাটি টেনে বেরিয়ে আসার দাগও স্পষ্ট। আর কুয়োর গা থেকে যেন ধীরে ধীরে শব্দ আসছে, আমি ভোলেনি। রুদ্র আর আমি পেছনে হাঁটতে লাগলাম, ভয় আমাদের দুজনের চোখে স্পষ্ট। সেই সময় হঠাৎ ঝড় ওঠার মতো হাওয়া বয়ে গেল, বাতাসের মাঝে কুয়োর কাদার গন্ধ, আর তার মধ্যেই কোথাও একটা শিশুর কান্নার মতো আওয়াজ। অপু! আমি চিৎকার করে উঠলাম। তারপর একটা হাত আমার পায়ের গোড়ায় ছুঁয়ে গেল। আমার পুরো শরীর কেঁপে উঠল। রুদ্রর চোখ তখন ফাঁকা,
মুখ থমথমে। আমি পেছনে তাকিয়ে দেখি কুয়োর ভেতর থেকে কেউ উঠছে। হ্যাঁ, উঠছে একটা শরীর, মাটি মাখা, চুল লম্বা, কাদায় জড়ানো, চোখ দুটো যেন খালি গর্ত, আর ঠোঁটটা ভাঙা ভাঙা হয়ে হাসছিল। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না, শুধু শূন্যতা। রুদ্র তখনও পাথরের মতো দাঁড়িয়ে। আমি ওকে টেনে বললাম, পাল। কিন্তু আমরা তখনই শুনলাম পেছনে অপু, ওর গলা, কিন্তু স্বাভাবিক না। একটা গলা, গভীর, খসখসে, যেন বহু বছর মাটির নিচে থেকে উঠে এসেছে। তোমরা কুয়োয় তাকিয়েছিলে, তাই কুয়ো এখন তোমাদের মধ্যে তাকিয়ে থাকবে। আমি আর রুদ্র পেছনে তাকালাম না, ছুটে পালিয়ে এলাম। সেই রাতটা কাটেনি। আমার ঘরে ফিরে দেখি দরজা ভেতর থেকে লক করা। আমি নিশ্চিত ছিলাম লক করে যায়নি। ভিতরে ঢুকে দেখি ঘরের মধ্যে আগের থেকেও বেশি কাদা, আর দেয়ালে আঁচড় কাটা অক্ষরে লেখা, 3 জন, 2 এসেছে, 1 বাকি। আমি জানতাম আমি বাকি, আমি শেষ। রাতে ঘুম আসেনি। বিছানার নিচ থেকে আওয়াজ আসছিল, জানলার কাছে ঘষা, আর দরজার ফাঁক দিয়ে যেন ছায়া গলে গলে ঢুকছে। আমি তখনও ঠিক করিনি কি করব, কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে মুক্তি নেই। কুয়ো তার মানুষ ফিরে নিচ্ছে। রাত তখন প্রায় 3টে। ঘরের সমস্ত বাতি নিভে গেছে হঠাৎ করে। মোবাইলের টর্চটাও কাজ করছিল না। বিছানার নিচ থেকে নিঃশ্বাসের মতো একটা শব্দ আসছিল। ঠান্ডা, থমকে থাকা বাতাসের মাঝেই আমার কান ঝিমঝিম করছিল সেই ফিসফিস শব্দে। তুই তো দেখেছিস, তুই তো জানিস, এবার তোর পালা। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম, দরজার দিকে দৌড় দিলাম। কিন্তু দরজা, ওটা তো ভেতর থেকেই বন্ধ, অথচ তালাটা ঘোরে না। হাতের তালু ঘেমে উঠেছে। হঠাৎ পেছনে একটা আওয়াজ, চাদরের নিচে যেন কেউ হঠাৎ শ্বাস নিচ্ছে। বুক ধক ধক পড়ছে। এক চোখে দেখলাম বিছানার চাদর ধীরে ধীরে ফুলে উঠছে, যেন তার নিচে কারোর শরীর পড়ে আছে, আর সেই শরীরটা উঠে বসে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জানালার দিকে ছুটলাম। জানালা খুলে দেখি বাইরে অন্ধকার, পুরো গ্রাম ঘুমিয়ে আছে। কিন্তু একটাই ব্যতিক্রম, দূরে সেই কুয়ার দিকে কুয়াশার মধ্যে যেন ছায়া নড়ছে। আমি জানতাম আমি যত পালাবো তত ফিরে আসবো এই কুয়ার কাছে। ওর ডাকের জোর এতটাই গভীর। হঠাৎ পেছন থেকে কোনো এক অদৃশ্য জিনিস আমার গলায় হাত রাখল। বরফ ঠান্ডা স্পর্শ। নিঃশ্বাস নিতে পারছিলাম না, গলা দিয়ে শুধু ঘর ঘর শব্দ বেরোল। আমি নিচে পড়ে গেলাম। চোখের সামনে সব কিছু ঘোলা। আমি শুধু অনুভব করছিলাম ঘরের মেঝে ফেটে যাচ্ছে, আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসছে একজোড়া হাত। নয়, একটা মাটির মূর্তি, কিন্তু জীবন্ত। তারা আমার পা ধরে টানছে, নিচে নিচে, অতল এক অন্ধকারে। আমি জানতাম আমি হারিয়ে যাচ্ছি। হঠাৎ ঘরের দরজায় প্রচণ্ড শব্দ, ধাক্কা, কে যেন বাইরে থেকে ভাঙার চেষ্টা করছে। অয়ন, দরজা খোল! রুদ্রর গলা। আরেকটা পরিচিত কণ্ঠ, আমার মায়ের। আমি এক ঝটকায় নিজের শরীরকে চেপে ধরলাম, গলার থেকে হাতটা সরিয়ে ফেলে দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলতেই আলোয় ভেসে উঠল রুদ্র আর মা। ওরা একসাথে ছুটে এলো, আমাকে ধরে ফেলল। ঘরের ভেতরে ঢুকতেই মা চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের মেঝে জুড়ে কাদা, ছড়িয়ে আছে মৃত লতাপাতা, আর বিছানায় পড়ে আছে একটা পুরনো ছেঁড়া জামা অপুর। রুদ্র বলল, আমি বুঝেছিলাম ও ফিরে আসবে তোর জন্য। আমি আর কিছু বলিনি। 3 দিন পর আমরা আবার সেই কুয়ার কাছে যাই। গ্রামে পুরোহিত ডেকে আনা হয়, মন্ত্র পড়ে, চারপাশে গঙ্গা জল ছিটিয়ে কুয়োটা সিল করে দেওয়া হয়। কিন্তু কুয়ো কি সত্যিই বন্ধ হলো? না, কারণ সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ির পেছনের জানালায় দাঁড়িয়েছিলাম, তখন কুয়োর দিক থেকে হাওয়া এসে আমার গায়ে লাগল, আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এলো এক টুকরো কণ্ঠস্বর,
অপুর। তুই তো নামিসনি, কিন্তু আমি উঠেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।